CNN 24 সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সোনাই ব্লক কংগ্রেসের কর্মী সভায় একই মঞ্চে দলের 3 টিকিট প্রত্যাশী, সর্বত্রই জোর চর্চা। বরখলার পুটিছড়া টোলগেটে লরি থেকে উদ্ধার 28 বস্তা পোস্তসহ 240 বস্তা বার্মিজ সুপারি। উধারবন্দের গোসাইপুরে 15 বছরের কিশোর নিখোঁজ, প্রশাসনের কাছে কাতর আবেদন পরিবারের। সোমনাথ মন্দিরে গজনীর আক্রমণের সহস্রবর্ষ উপলক্ষে শিলচরে শিব পূজা কর্মসূচি। এনআইটি শিলচরে SBI গুয়াহাটি জোনাল স্পোর্টস মিটের সূচনা। এখন আসছে বিস্তারিত সংবাদে। সোনাই ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় একই মঞ্চে উপস্থিত হলেন দলের 3 টিকিট প্রত্যাশী। শুক্রবার রাতে স্বাধীনবাজারে কর্মী সভায় কংগ্রেস নেতারা প্রকৃত কংগ্রেস কর্মীকে আগামী বিধানসভা নির্বাচনে টিকিট প্রদানের আওয়াজ তোলেন। ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বরভূয়া ওরফে আক্কার পৌরোহিত্যে সভায় বিভিন্ন ইস্যু তুলে ধরে বিজেপি সরকারকে বিধেন বক্তারা। সভায় ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বরভূয়া, কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের জেলা সভাপতি আনসার হোসেন বড় লস্কর, প্রদেশ কংগ্রেসের সম্পাদক জাভেদ আক্তার লস্কর দলকে শক্তিশালী করার উপর জোর দেন। তারা 3 জনই দলীয় টিকিটের দাবিদার হিসেবেই রয়েছেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক এজাজ হোসেন লস্কর, জেলা কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন লস্কর, জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর, সোনাই যুব কংগ্রেস সভাপতি রাকিব মজুমদার সহ অন্যান্যরা। যারা রয়েছেন সেই সংগঠনের কর্মকর্তাদেরকে মতামত নিয়ে 2026 বিধানসভা নির্বাচনে সোনাই সমষ্টিতে প্রার্থী হবে, সেটা আপনারা নিশ্চিত থাকুন। এবং আমি প্রথমে একটা কথা বলতে চাই, আপনারা জানেন এই সোনাই সমষ্টিতে বিগত দিনেও বিধানসভা নির্বাচনে প্রার্থী দাবিদার ছিলেন আক্তার হোসেন বরভূয়া, যিনি আপনাদের ব্লক কংগ্রেস কমিটির সভাপতি, যার বাড়ি আমজুরঘাট বাজারে। ঠিক কিনা বলুন? উনি সংগঠনের প্রথম প্রাধান্য। আমি একজন প্রার্থী, আমি আমার নেতা গৌরব গগৈকে বলবো, যে কোনো একজন সংগঠন যারা বিগত দিনে কংগ্রেসের ডান্ডা ধরেছিল, যারা বিগত দিনে কংগ্রেসের জন্য প্রতিবাদ করতে গিয়ে জেলে গিয়েছিল, যারা বিগত দিনে আন্দোলন করেছিল, ওই রকম ব্যক্তিদেরকে যাতে ভারতীয় জাতীয় কংগ্রেস টিকিট প্রদান করতে হবে। বরখলার পুটিছড়া টোলগেটে একটি লরি থেকে উদ্ধার 28 বস্তা পোস্তসহ 240 বস্তা বার্মিজ সুপারি। জানা গেছে, শুক্রবার লরিটির পোস্তসহ বার্মিজ সুপারি ভিন্ন রাজ্যে অবৈধ পাচারের পথেই কাছাড়ের বরখলার বালাছড়ার পুটিছড়ায় এক গোপন সূত্রের খবরে লরিটি তল্লাশি চালালে বরখলা থানার ওসির নেতৃত্বে অবৈধ পাচারে বাধা পড়ে। লরিসহ 2 জনকে আটক করে। পাচারকারী 2 জন জোনাব আলী বরভূয়া, বয়স 60 বছর, বাড়ি হাইলাকান্দির রাজশেরপুরে, অন্যজন কুলবিন্দর কুমার, বাড়ি জম্মু কাশ্মীরের, 35 বছর বয়স। তাদের 2 জনকে বরখলা পুলিশ শনিবার সংশ্লিষ্ট ধারায় জেলা আদালতে প্রেরণ করে। উধারবন্দ বিধানসভা সমষ্টির অন্তর্গত গোসাইপুর 2য় খণ্ড এলাকায় 15 বছর বয়সী এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজ কিশোরের নাম আব্দুল কালাম লস্কর ওরফে সুহান। সে ওই এলাকার বাসিন্দা আশিকুদ্দিন লস্করের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত 2 জানুয়ারি থেকে কিশোরটি নিখোঁজ রয়েছে। এই ঘটনায় উধারবন্দ থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত ও অনুসন্ধান চালালেও এখনো পর্যন্ত কিশোরটির কোনো সন্ধান মেলেনি। শনিবার নিখোঁজ কিশোরের পরিবার সংবাদ মাধ্যমের মাধ্যমে সাধারণ মানুষ ও প্রশাসনের কাছে কাতর আবেদন জানিয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি কিশোরটিকে কোথাও দেখলে বা তার সম্পর্কে কোনো তথ্য পেলে অনুগ্রহ করে অবিলম্বে 6900352687 অথবা 9126203641 নম্বরে যোগাযোগ করার জন্য। হাই স্কুলের ছাত্র এই বাচ্চাটারে যে যেখানে যদি মনে করেন ভুলবশত যদি মানুষের চক্রান্তর হিসাবেও যদি কোনো জায়গা গিয়াও থাকে তাহলে আপনারা পুলিশ প্রশাসনে একটু সাহায্য করার লাগিয়া একটা অনুরোধ থাকবো, প্লাস অন্যান্য জনসাধারণের কাছে আপনারা যে এই নিউজটা বা ভিডিওটা দেখবা দেখিয়া আপনারা এই নাম্বার দেওয়া হবে, এই নাম্বারের মধ্যে আপনারা একটু বাচ্চাটারে আমরা এই নাম্বারের মধ্যে পৌঁছাই দেওয়ার জন্য অনুরোধ রইল। জেলা প্রশাসনের কাছে তো অনুরোধটা এটাই থাকবো যে গতকালকে রাত্রে যে ফোন করছিল এই ফোনটা তারা এখন পর্যন্ত লোকেশনটা ট্র্যাক করিয়া যদি লোকেশনটা ঠিক যদি পাওয়া যায় জেলা পুলিশ প্রশাসনের কাছে আমার ওটাই অনুরোধ থাকবো যে ট্র্যাক করে যদি ছেলেটা ওই নাম্বারের লোকটার কাছে ঠিক গিয়া থাকে আইনের সঙ্গে তো এই অতিসত্ত্ব ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ রইল। উদারবন থানার ওসি স্যারের কাছে এটাই অনুরোধ থাকবো যে এই গরিব মানুষের বাচ্চাটা হারার পরে তারা মানে বেসাহারা হিসাবে হয়ে গেছেন গিয়া, গতিকে একটু সাহায্য করার লাগিয়া ওসি স্যারের কাছে আমার এটাই অনুরোধ থাকলো। সুপ্রাচীন সোমনাথ মন্দিরে 1026 সালে মোহাম্মদ গজনীর বারবার আক্রমণের ইতিহাসের 1000 বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশে শনিবার শিব পূজা কর্মসূচির আয়োজন করা হয়। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে এই কর্মসূচিতে শিলচরে অংশ নেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীরা। এদিন শিলচরের মেহেরপুর শিব মন্দিরে সমবেত ওঙ্কার ধ্যান ও শিব পূজার মাধ্যমে ধর্মীয় আচার সম্পন্ন করা হয়। ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা কর্মী। কর্মসূচি শেষে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, কেন্দ্রীয় বিজেপির নির্দেশ অনুযায়ী দেশ জুড়ে এই শিব পূজা কর্মসূচি পালন করা হচ্ছে। সোমনাথ মন্দিরের ঐতিহাসিক তাৎপর্য ও সাংস্কৃতিক চেতনার স্মরণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। আমরা আজকে মেহেরপুর কুয়ারপাড় শিব মন্দিরে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা এখানে উপস্থিত হয়েছে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের নির্দেশে আজকে এই কার্যক্রম ওমকার ধ্বনি গোটা ভারতবর্ষের সকল শিব মন্দিরে চলছে। আপনারা জানেন যে সোমনাথ মন্দিরের ইতিহাস 1026 সালে এই সোমনাথ মন্দিরের প্রতিষ্ঠা। আর তা যদি দেখি সোমনাথ মন্দিরের এই 1026-এ মোহাম্মদ গজনী সোমনাথ মন্দির অ্যাটাক করেছিল। আর জ্যোতির্লিঙ্গ যেটা সেই জ্যোতির্লিঙ্গকে অ্যাটাক করা হয়। পরবর্তীকালে মোহাম্মদ ইজিপ্ট থেকে শুরু করে বিভিন্নভাবে আমরা লক্ষ্য করেছি যে 17 বার সোমনাথ মন্দিরকে ধ্বংস করা হয়েছে, লুণ্ঠন করা হয়েছে। আর এই 1 বৎসরের যে ইতিহাস, এই ইতিহাসের জন্য আজকে 2026 আর 1026-এ সেটা আক্রমণ হয়েছিল। তার 1000 বছর এই যে পাপ, সেই পাপকে মুক্ত করার লক্ষ্যে আজকে কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি সেটা সিদ্ধান্ত নিয়েছে, কেন্দ্র সরকার সেটা সিদ্ধান্ত নিয়েছে যে গোটা ভারতবর্ষের প্রত্যেকটা মন্দিরে আমরা ওমকার ধ্বনি করব, যাতে সোমনাথ মন্দিরকে আমরা আমাদের মধ্যে রাখতে পারি, সোমনাথ মন্দির থাকে আর বাবার আশীর্বাদ, শিবের আশীর্বাদ যাতে আমাদের উপর বর্ষিত হয়, তার জন্য গোটা ভারতবর্ষে আজকে ওমকার ধ্বনি চলছে। আমাদের এই কুয়ারপাড় শিব মন্দিরে আমরা ওমকার ধ্বনি আমাদের শুরু হবে। এই কার্যক্রমে সামিল হওয়ার জন্য সকলকে অনুরোধ রাখবো। 3 দিন ব্যাপী ওমকার ধ্বনি চলবে। আমি আপনাদের মাধ্যমে শিলচরের সর্বস্তরের জনসাধারণকে সেটাই অনুরোধ করতে চাই, আসুন আমরা সবাই মিলে এই মোহাম্মদ খিলজির থেকে শুরু করে যারা এই ধ্বংসলীলা ছিলেন, এই ধ্বংসলীলার পর আজকে সোমনাথ মন্দির যেভাবে দাঁড়িয়ে আছে,
এই সোমনাথ মন্দিরের একটা বার্তা যাতে আমরা গোটা ভারতবর্ষে দিতে পারি, সনাতন ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস যেটা সোমনাথ মন্দিরের উপর রয়েছে, এই বার্তা যাতে আমরা দিতে পারি। আমাদের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পরবর্তীকালে অনেক কার্যক্রম সোমনাথ মন্দিরের জন্য নিয়ে আসছেন। তাই আমি আজকে সকলকে অনুরোধ রাখবো এই সোমনাথ মন্দিরের জন্য বাবা শিবের আমরা নামজপ করি, আর শিবের নামজপ করলে আমরা জানি যে আমরা সকলেই সুরক্ষিত থাকব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি শিলচরের ক্রীড়া ময়দানে শনিবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গুয়াহাটি জোনাল লেভেল স্পোর্টস মিটের জাঁকজমকপূর্ণ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন জোনাল জেনারেল ম্যানেজার প্রভাস বোস ও জিএম অজিত কুমার পোদ্দার। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন শাখা থেকে আগত এসবিআই কর্মীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্স সহ নানা খেলায় অংশগ্রহণ করেছেন। উদ্বোধন অনুষ্ঠানে নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা বিশেষ আকর্ষণ ছিল। অনুষ্ঠানে ব্যাংক কর্মী, ক্রীড়াবিদ ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। देखिए, जो अजीत साहब जो यहाँ के डीजीएम है, यहाँ पे हमारे पास 2 स्टेट हैं और पार्ट ऑफ असम है, मतलब पूरा मिजोरम इनके अंडर में आता है और फिर इनके पास त्रिपुरा पूरा है और यहाँ सिलचर का एरिया तो है ही है जो आप काछार वैली के नाम से जानते हैं। तो वो सभी एरिया में हमारे पास यहाँ 4 रीजनल ऑफिस है, एक सिलचर में है, अगरतला में 2 हैं, नॉर्थ एंड साउथ, और एक हमारा आइजॉल में है। तो ये 4 टीमें यहाँ पे, और प्लस जो इनका अपना एओ का जो टीम है, जो हेड ऑफिस जो बोलते हैं, जिनके अंडर में ये सारे हैं, तो ये उनका टीम है। तो कुल 5 टीम पार्टिसिपेट कर रहे हैं। और टीम, और इससे भी ज़्यादा जो मुझे लगता है बड़ा इम्पोर्टेंट है कि जो आपने एक कल्चरल प्रोग्राम देखा और जिस तरह से असम राइफल का बैंड भी आया था, तो एक जो मतलब हम जो दिन भर लगे रहते हैं अपने कामों में, ब्रांच में, कस्टमर के बीच में, तो एक अच्छा एक वेलकम चेंज है कि बैंक भी लगातार प्रयास कर रही है कि लोग फिजिकली फिट रहें, मेंटली फिट रहें, तभी अच्छा सर्विस, अच्छा कस्टमर को हम मतलब मिलने का और उनसे तारतम्य बनाने का प्रयास कर सकते हैं। तो उसी दिशा में जो इन्होंने प्रयास किया, ये इनको कोई ऑफिस का मैंडेट नहीं है, लेकिन इनका जो इनिशिएटिव है उसकी मैं तारीफ करता हूँ। और मुझे आशा करता हूँ कि जो आपका एरिया है ये एक पॉजिटिव मैसेज लेके जाएगा लोगों के बीच में और हमारे एसबीआई के एम्प्लॉय के बीच में, और हम यहाँ पे और अच्छा काम कर पाएंगे आने वाले दिनों में। আসন্ন বিধানসভা নির্বাচনে সোনাই আসন থেকে কংগ্রেসের টিকিট চেয়ে প্রদেশ কংগ্রেসে আবেদনপত্র জমা দিলেন সমাজসেবী হাজী মফজিল হোসেন বড়ভূইয়া। কংগ্রেসের হয়ে সোনাই থেকে মফজিল হোসেনই প্রথম টিকিটের আবেদন চেয়েছেন। দুদিন আগে গুয়াহাটির রাজীব ভবনে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে 50,000 টাকার ড্রাফট সহ আবেদনপত্র তুলে দেন দলের নেতৃবৃন্দের হাতে। শনিবার নিজের বাড়িতে সংবাদ মাধ্যমের সামনে টিকিট প্রাপ্তির আশা ব্যক্ত করে হাজী মফজিল হোসেন জানান, সোনাইয়ের বেকার সমস্যা ও সামগ্রিক উন্নয়নের জন্য তিনি বিধায়ক হতে চান। বিধায়ক নির্বাচিত হলে জনগণের উন্নয়নে কাজ করবেন। জনসংযোগের জন্য ইতিমধ্যে সোনাইয়ের প্রত্যেকটি গ্রামে গিয়ে মানুষের সঙ্গে মত বিনিময় করেছেন বলেও জানান হাজী মফজিল হোসেন বড়ভূইয়া। আলহামদুলিল্লাহ, আমি 8 জানুয়ারি 2026 ইংরাজি আসাম প্রদেশ কংগ্রেস কমিটি গুয়াহাটিতে নমিনেশন ফর্ম জমা দিছি আমি ইনশাআল্লাহ কংগ্রেস টিকেটের জন্য। তো আমি খুব বেশি আশাবাদী, আমি সোনাই সমষ্টিতে আমি কংগ্রেস টিকিট পাইমু। আর আমি আশাবাদী যদি কংগ্রেস টিকিট পাই তাহলে আমি সোনাই সমষ্টির সবার কাছে আমি দোয়া চাই, আর আমার জন্য দোয়া করবা এবং আপনারা সাহায্য এবং সহযোগিতা চাই। আর পাবলিকে তো খুব বেশি সাড়া পাই, আর আমারে তো অনেক মানে খুব বেশি মানুষের সাপোর্টই লোকে বা দোয়াও কত আমার জন্য। সবচেয়ে বেশি আমার মনে হয় সোনাই সমষ্টির মধ্যে মানুষে সবচেয়ে বেশি আমার লাগেও দোয়া কতরা যে আমি কংগ্রেসের টিকিট আমিও পাইতাম। প্রত্যেক লেভেলের মানুষে, এখন মহিলা পার্সন থেকে লাগাইয়া একদম গাওয়ালি যারা বেটি মানুষ আছেন বা ইয়ং জেনারেশন থেকে লাগাইয়া মুরব্বী থেকে লাগাইয়া মেসা বকল থেকে লাগাইয়া প্রত্যেক লেভেলের মানুষের সবচেয়ে বেশি আমার লাগে দোয়া কতরা যাতে আমি টিকিটটা পাইতাম। এবং মানুষের তো অনেক যোগাযোগ করে যে আপনি যে কোনো অবস্থাতে কংগ্রেসের টিকিটটা আপনি আনইন, আমরা আপনার সঙ্গে আমরা আছি। ফিরছি একটি বিরতির পর।
গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে, উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। উদারবন শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির অন্যতম শাখা বিবেকানন্দ পাঠ মন্দির স্বামী বিবেকানন্দের 164তম পূর্ণ জন্মোৎসব উদযাপন করছে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে। শনিবার ছিল ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহে যুব সম্মেলন। এর বিষয় ছিল ডিজিটাল আসক্তির বিরুদ্ধে যুব সমাজ। বিবেকানন্দের পথ অনুসরণে এতে বিবেকানন্দ পাঠ মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি হরিহর চক্রবর্তী বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ডিজিটাল আসক্তি থেকে ছাত্র ও যুব সমাজকে সরে আসার বিভিন্ন পথ নির্দেশ করেন। তাছাড়া বিবেকানন্দ যুব সমাজকে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আদর্শের কথা বলেছেন, তার বিশদভাবে ব্যাখ্যা করেন। রামকৃষ্ণ সারদা সেবা সমিতির প্রাক্তন সভাপতি সোমনাথ দেব ও ডিজিটাল আসক্তির বিরুদ্ধে যুব সমাজ ও ছাত্র সমাজ নিজেকে দাঁড় করাতে পারে তা স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন। লক্ষ্য করে এসবের আয়োজন করা হয়। ওই দিন একটা র্যালি করা হয় 12 তারিখে, অন্যান্য স্কুল থেকেও র্যালি করা হয়। পরবর্তীতে বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে, সেটাতে এই অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকেন এবং concentration and brahmacharya, purity and concentration. Swamiji বলেছেন, practice these two things, you'll be a very good student. বলেছেন কি পাওয়ারটা কি? স্বামীজি কালকে পরীক্ষা থাকলে আজকে রাত্রেবেলা 8টা বই পড়তেন। কিভাবে পড়তেন? স্ক্যানিং ব্রেন। বই শুধু পাতা উল্টাতেন, কেন খালি পাতা উল্টাতেন। উপরে চারধাম 151 মূর্তি পূজা, মহেশ্বর যজ্ঞ, 24 প্রহর হরিনাম সংকীর্তন তৎসঙ্গে 151 দেবদেবীর মূর্তি পূজা, অর্চনা ও আরাধনা শুরু হবে তাপাং অঞ্চলের কুয়ারপাড় এলাকার চিবিটা বিছায়। কমিটির কর্মকর্তারা জানান 24 জানুয়ারি থেকে কলাশ যাত্রা, 151 দেবদেবী প্রাণ প্রতিষ্ঠা হবে 25 জানুয়ারি, 26 জানুয়ারি হবে মহামৃত্যুঞ্জয় জপ, চণ্ডী পাঠ, শিব পুরাণ পাঠ, বিষ্ণু পুরাণ পাঠ, 27 জানুয়ারি হবে মহেশ্বর যজ্ঞ ও 3 দিন মহাপ্রসাদ বিতরণ হবে। প্রায় 50,000 ভক্ত সমাগম হবে বরাক ভ্যালিতে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে চলেছে চারধাম 151 মূর্তি মহেশ্বর যজ্ঞ ও 24 প্রহর হরির নাম সংকীর্তন। মূর্তি বানাচ্ছেন স্থানীয় কারিগর শিবু পাল। তিনি জানান 12 জনের টিম নিয়ে 2 মাস ধরে চলছে মূর্তি বানানোর কাজ। মুখ্য পরিচালক হীরালাল কুমার সাংবাদিকদের জানান প্রায় 25 লক্ষ টাকা খরচ হতে পারে এই অনুষ্ঠানে। আমি এবার 2026-এ 151টি দেবগণের চারধামের যে পুজো হচ্ছে, আমি বরাকভ্যালির প্রত্যেক প্রতিনিধি এমএলএদেরকে আমি আমন্ত্রণ করছি আমাদের চিবিটা বিছায় টাফাঙ্গে এসে এই 151টি দেবগণের আশীর্বাদ নিন এবং আমাদেরকে সহযোগিতা করুন। কোন কোন জায়গা থেকে আপনি সাহায্য সহযোগিতা পাইছেন? বিশেষ করে আমরা বর্তমান অবধি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে খুব বেশি সহযোগিতা পাচ্ছি, সাহায্য পেয়েছি। বাজেট তো মিনিমাম 25 লাখ টাকা হবে নিচে। আর সহযোগিতা আমাদের মধ্যে রয়েছে, যেভাবে গত বছর আমাদের খুব বেশি সহযোগিতা এবং সাহায্য করেছেন আমাদের বরখোলা সমষ্টির প্রাক্তন বিধায়ক কিশোরনাথ মহাশয়। আর এইবারে ওনারই নেতৃত্বে, ওনার পুরাপুরি ভূমিকাতে আমরা এইবার উদ্যোগ নিয়েছি। আর আমি পুরো আশাবাদী যে আমাদের কিশোরনাথ স্যার গতবার যেভাবে আমাদেরকে সহযোগিতা এবং সাহায্য করেছেন এইবারও করবেন। আমি বিশেষ করে অনুগ্রহ করব আমাদের বরাকভ্যালির 2 জন মন্ত্রী কৌশিক রায় মহাশয় এবং কৃষ্ণলেন্দু পাল মহাশয়কে বিশেষ করে আমি অনুগ্রহ করছি যে এই পূজা মণ্ডপটি নিজে এসে করে পরিদর্শন করার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য, এই পুজোতে অংশগ্রহণ নেওয়ার জন্য আমি বিশেষ করে হাত জোর করে ওনাদেরকে আমি অনুগ্রহ করছি। গোপাল, এখানে 151টা মূর্তি পূজা হইব।
তো এখানে বৈকুণ্ঠ ধামের বিষ্ণু ভগবানের মূর্তি হবো, কামাখ্যা ধামের কামাখ্যা মা হবো, এরপরে বিন্ধ্যাচল দেবী হবে, এরপরে এখানে দশবিদ্যা কালী হবে, হ্যাঁ, বকাসুর বধ, সর্বাসুর বধ, এইসব হবে। শিলচর শরৎপল্লী এক সপ্তাহের ভিতর একটি বাড়িতে দুবার চোরের হানার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন সবিশেষ। উল্লেখ্য, শ্যামল কুমার দাস প্রায় 2 মাস হলো প্রয়াত হয়েছেন। ওনার স্ত্রী সুরিত্রী দাস পুত্রকন্যাকে নিয়ে ব্যাঙ্গালোরে আছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে 2বার হানা দিল চোরের দল। এক সপ্তাহের ভেতর সোনার অলংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল। শনিবার ভোরের দিকে বাড়ির গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ভয়ানক হাতিয়ার সঙ্গে করে নিয়ে আসে চোরের দল। এদিকে শব্দ পেয়ে পাশের বাড়ি ভাই বিমল দাস সহ আত্মীয় স্বজনেরা চোরেদেরকে ধাওয়া করলে চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয়। চুরিকাণ্ডের ব্যাপারে ব্যাঙ্গালোর থেকে বাড়ির মালকিন স্মৃতি দাস বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন ভিডিওর মাধ্যমে আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি স্মৃতি দাস। একটা ঝামেলা হওয়ার জন্য বা একটা অস্বাভাবিক ব্যাপার ঘটার জন্য আমি এই ভিডিওটা করছি। অনেকেই জানেন যে কিছুদিন আগে আমার হাজব্যান্ড হঠাৎ করে মারা যান। তার কিছুদিন পর আমি আমার বাচ্চাদের সঙ্গে ব্যাঙ্গালোরে চলে আসি। তো এর মধ্যে আমার গত সপ্তাহে আমার দিনের বেলা মানুষ থাকে, রাত্রেও মাঝে মাঝে আমার এক ভাইপো এসে থাকে, ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ও মাঝে মাঝে এসে রাত্রিরে থাকে আমার এখানে। আর দিনের বেলা আমার যে গৃহ কার্য করে, যে ঘরের কাজ করে মহিলা, ও থাকে দিনের বেলা। কিন্তু কথা হলো, গত সপ্তাহে গত শুক্রবার আমার বাড়িতে চোর ঢুকেছে। ওই তালা কেটে, হ্যাকসো দিয়ে তালা কেটেছে, কেটে ঢুকে নিচতলায় কিছু করতে পারে না, ও দোতলায় চলে যায়। দোতলায় গিয়ে দরজা, ওই লক টক সব কিছু ভেঙে ও ভেতরে ঢুকে আমার আলমারি শোকেস যা ছিল খুব ভাঙচুর করে। কিছু ইসে ছিল, আমার বইয়ের লাইব্রেরি ছিল, তার নিচে কয়েকটা কাবার্ড ছিল, সেগুলো খুলে তছনছ করে সমস্ত কিছু। তেমন কিছু দামি জিনিস অবশ্য ছিল না, কারণ খালি বাড়িতে আমি তেমন কিছু ভ্যালুয়েবল জিনিসটা রেখে আসিনি। তো গতকাল রাতে সে আবার এসে নিচে ঢুকেছে, দরজা লক ভেঙে যথারীতি কোলাপসেবল গ্রিল কেটে ও মানুষ ঢোকার মতো ফাঁক করে সেদিকে ঢুকে দরজা ভেঙে ভেতরে ঢুকে আমার দুটো আলমারি, কিছু কাবার্ড ছিল, সেগুলো একদম ভেঙে তছনছ করে, লকার টকার সব ভেঙে আমার বেশ কিছু জিনিস ছিল, মানে সোনা না হলেও বেশ দামি দামি জিনিস ছিল, ঘড়ি ছিল, কিছু স্টোন ছিল, ওই রত্ন আর কি, যেগুলো আংটিতে ধারণ করে, সেরকম কিছু রত্ন ছিল, কিছু রূপোর গয়না ছিল। তো সেগুলো আমি অনেক সময় ফ্লাইটে অনেক সময় অসুবিধা হয়, যার জন্য আমি আনিনি, ওগুলো লকারে রেখে এসেছিলাম বাড়িতেই। আর সেগুলোর সমস্ত নিয়ে গেছে। আরও এখনো তো আমি এখানে আছি, বুঝতে পারছি না কি নিয়েছে, অনেক কিছু নিয়ে গেছে তার মানে। আর সমস্ত ঘর তছনছ করে সমস্ত নষ্ট করে রেখে গেছে। পেছনের দরজা ভেঙেছে। আমার দেওররা আশেপাশেই থাকে, দুপাশে থাকে, ওরা টের পেয়ে বেরিয়ে ধরতে পারতো একটুর জন্য, ওরা পেছনের দরজা খুলে দুটো চোর আমার বাউন্ডারি ওয়াল টপকে বেরিয়ে চলে যায় পেছন দিকে। আর আমাদের শরৎপল্লীতে চারিদিকে রাস্তা, সামনের দিকে ঢুকে যে কোনো দিকে বেরিয়ে যেতে পারে। তো সেই সুযোগটাই চোর নিয়েছে। তো এখন কথা হলো যে বলতে গেলে আমাদের রাঙ্গিরখাড়ি আউটপোস্ট সেটা তো নাকের ডগায়। পুলিশকে ইনফর্ম করা হয়েছিল আগেও, পুলিশ এসে দেখে লিস্ট টেস্ট করে নিয়ে গেছে, কিন্তু সেরকম তো কোনো পেট্রোলিং বা সেরকম কোনো ব্যবস্থা তারা নেয়নি। শুধু বলেছে জিনিস কি নিয়েছে সেটা লিস্ট দেওয়ার জন্য, আমরা দিয়ে দিয়েছি। তো আজকেও পুলিশ এসছিল, লেডি অফিসার এসছিলেন রাঙ্গিরখাড়ি আউটপোস্ট থেকে। এসে ওরা স্নিপার ডগও নিয়ে এসছিল। এসে তো মনে হয় না তেমন কোনো সুবিধা করতে পেরেছে। জিনিসপত্র রিপোর্ট লিখে নিয়ে গেছে, সমস্ত ইনভেস্টিগেশন করে নিয়ে গেছে। কিন্তু কথা হলো যে পুলিশের নাকের ডগায় এভাবে চুরি যদি একই বাড়িতে 2-3বার করে চুরি হয়, মানুষ কি ভরসায় থাকবে? তো এখন কথা হলো যে আপনারা সাবধান থাকবেন। চোর আমার বাড়িতে এসছে, কাল আপনার বাড়িতেও আসতে পারে। একটু সজাগ থাকবেন, সাবধান থাকবেন, আর চোরটাকে যাতে ধরা যায় সেই চেষ্টা সকলে করবেন। নমস্কার। ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রশাসনিক ভবন ও ট্রেনিং সেন্টারের শিলান্যাস হল শনিবার।
কাছাড় জেলার শিলপুরিতে প্রায় 3 বিঘা জমির উপর নির্মাণ হবে এই অত্যাধুনিক প্রশাসনিক ভবন। দেখুন সবিশেষ। এদিন ভূমি পূজনের মাধ্যমে শিলান্যাস করেন লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন এসবিআই মুখ্য মহাপ্রবন্ধক প্রবাস বসু, ডিজিএম অজিত কুমার পোদ্দার। বর্তমানে প্রশাসনিক ভবন এবং প্রশিক্ষণ কেন্দ্র শিলচর শহরে রয়েছে। এসবিআই নতুন প্রশাসনিক ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার 3 বিঘা জমি দিয়েছে। ভবন নির্মাণ সম্পন্ন হতে 1.5 বছর সময় লাগবে। এই প্রশাসনিক কার্যালয় থেকে বরাক উপত্যকা, উত্তর কাছাড় পার্বত্য জেলা, ত্রিপুরা এবং মিজোরামের এসবিআই এর সমস্ত কাজকর্ম পরিচালিত হবে। एग्जैक्ट एरिया तो मैं नहीं बता पाऊंगा, लेकिन आप देख रहे हैं, आपके सामने ही है ये। और प्रोजेक्ट का जो जैसे मैंने बताया, स्टेट बैंक में चूँकि हमें इतना मतलब भगवान का वो आशीर्वाद मिला हुआ है कि फंडिंग वगैरह के इश्यूज नहीं आएंगे, तो हम कोशिश करेंगे कि जितना जल्दी मतलब ह्यूमनली पॉसिबल है। मुझे लगता है इतना बड़ा काम है कि एओ ऑफिस बनेगा, ट्रेनिंग सेंटर बनेगा, और उसके बाद फिर रीजनल ऑफिस बनेगा, कुछ गेस्ट हाउस वगैरह भी बनाएंगे। तो बहुत जल्दी करें तो भी मुझे लगता है 1.5 से 2 साल का समय तो लग ही। ফের মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। 8 কোটি টাকার বেশি মাদক উদ্ধার সহ 3 জনকে আটক করে পুলিশ। দেখুন সবিশেষ। শুক্রবার রাতে সোনাইয়ের কচুদরম 4র্থ খণ্ডের গাঙ্গুলি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে অভিযানে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানা গেছে পুলিশ 8.2 কোটি টাকার হেরোইন জব্দ করেছে। জানা গেছে অভিযানে অভিযুক্তদের কাছ থেকে প্রায় 1 কেজি 357 গ্রাম মারফিন উদ্ধার করা হয়। এই ঘটনায় মোট 3 জনকে আটক করা হয়েছে। ধৃতরা হল বাঁশকান্দির যুবক রুহুল আলম লস্কর বয়স 41, কচুদরম 4র্থ খণ্ডের মইনুল হক লস্কর বয়স 53 ও লক্ষ্মীপুরের চিরিপাড়ের বাসিন্দা সিরাজুল হক বয়স 36। পুলিশ জানিয়েছে মাদক পাচারের সঙ্গে জড়িত এই চক্রের খতিয়ে দেখতে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের জেরা অব্যাহত রয়েছে। ড্রাগস অথবা নিচাযুক্ত দ্রব্যৰ সেৱন আৰু ইয়াৰ অবৈধ ব্যৱসায়ৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীয়ে বিগত কিছু বছৰ ধৰি অবিৰতভাৱে অভিযান চলাই আহিছে আৰু এইবোৰ অভিযান কালত বৃহৎ সফলতা লাভ কৰিছে। যোৱাকালি বিশেষ সূত্ৰে আমি গম পাইছিলোঁ যে কচুদৰম থানাৰ অন্তৰ্গত কচুদৰম 4ৰ্থ খণ্ডত এজন অসাধু এনেধৰণৰ ব্যৱসায়ী আছে যাৰ নাম মইনুল হক লস্কৰ। তেখেতৰ ঘৰত বৃহৎ পৰিমাণৰ মৰফিন তেওঁ লুকুৱাই ৰাখিছিলে আৰু এইটো বিক্ৰী কৰিবলৈ তেওঁ কোনোবা ব্যৱসায় বিচাৰি আছিলে। সেই সময়তে আমাৰ এক বিশেষ অভিযান চলোৱা হৈছিলে আৰু এই অভিযানটোৰ নেতৃত্ব প্ৰদান কৰিছিলে স্বয়ং কাছাৰ জিলাৰ জ্যেষ্ঠ আৰক্ষী অধীক্ষক শ্ৰী পাৰ্থপ্ৰতিম দাস মহোদয়। আৰু এই অভিযান কালত সেই যিগৰাকী ব্যক্তিৰ ঘৰত এই বৃহৎ পৰিমাণৰ মৰফিন লুকুৱাই ৰখা হৈছিলে, সেইটো ঘৰত প্ৰচিডিঅ'ৰ হিচাপে চাৰ্চ কৰা হৈছিলে আৰু তাত 1.357 গ্ৰাম অৰ্থাৎ 1 কিলোগ্ৰাম আৰু 357 গ্ৰাম মৰফিন তেওঁৰ ঘৰৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু এই অভিযান কালত মইনুল হক আৰু তেওঁৰ সঙ্গী যথাক্ৰমে ৰুহুল আমিন লস্কৰ আৰু সিৰাজুল হক লস্কৰ, এই 2জন ব্যক্তিও ইতিমধ্যে আটক কৰা হৈছে আৰু এই সন্দৰ্ভত এটা গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। বজাৰ মূল্য প্ৰায় 8 কোটি টকামান হ'ব ইয়াৰ বজাৰ। আৰু এই গোচৰ ইতিমধ্যে আমাৰ আৰম্ভ হৈছে আৰু জেৰা অব্যাহত আছে আৰু আমি বিচাৰি আছো যে যাতে ইয়াৰ যিটো বেকৱাৰ্ড আৰু ফৰৱাৰ্ড লিংক সেইটো যাতে সাব্যস্ত কৰিব পাৰো, তাৰ বাবে আমি চেষ্টা চলাই আছো। দেগরখাল টোলগেটের পার্শ্ববর্তী এলাকার লাইন দোকান হোটেলগুলিতে চলছে ড্রাগস কারবারিদের রমরমা ব্যবসা। কুম্ভ নিদ্রায় এলাকার পুলিশ প্রশাসন। দেখুন সবিশেষ। প্রায় বছর 2 আগে এক এলাকায় ড্রাগস কারবারিদের বিরুদ্ধে ড্রাগস বেচা কেনার কারণে প্রায় 8 থেকে 9টি দোকানের বিরুদ্ধে কাটিগড়া সার্কেল অফিস থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে ওনারা তাড়াতাড়ি ওই সরকারি ভূমি থেকে তাদের ওই দোকানগুলি তুলে নেন। কিন্তু প্রশাসনকে রীতিমতো
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এখনো অবধি সেই ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে আমাদের সংবাদকর্মীদের কাছে এই বিষয়ে কিছু ফোন রেকর্ডিং এবং ভিডিও আসে ড্রাগসের বিষয়। এখন স্থানীয়দের ভাষ্য মতে কে সেই জ্যোতিষ, সাবির, ফকুর এবং লালমতি ভক্তি, ওনাদেরই ছত্রছায়ায় চলছে ড্রাগসের রমরমা ব্যবসা। আদৌ কি প্রশাসনের কুম্ভ নিদ্রা ভাঙবে? ও মাসি বড় কাস্টমার লই আইছি তোমার যাইলে ফোনপে নাই সনপে নাই আর এসে আনছো কম বলে দোকান দিবে কম কম আছে দেও তোরা ভালো কথা দেও এমনি পয়সা পড়ে নাই ওর বেটা দেখিতা দেখায় রে হ্যাঁ আইকিতা দিও ভর্তি আছে আইকিতা ভর্তি দেও বলে দোকান দিবে এর থেকে আরো কাটা পাইবে দে দে ওই বল দে এর থেকে কাটা আছে তো বার ফেসবুক আমার ফটো হয় তখন অত ফার্স্টটা গুলছি নয় মানে দিয়া ওটা গুলিয়ে মারিয়া এখন হ্যাঁ এসার বাদে মারবো আরো 500। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।